জুবিন আর চোখে একবার তাহিয়ানকে দেখে নেয়। দেখে মনে হচ্ছে সায়নকে এখন পেলেই খুন করবে। তার আগে তো মনে হচ্ছে চুপ করে আর কিছুক্ষণ থাকলে ওকেই খুন করবে। না বাবু, বিয়ে ছাড়া মারার শখ নাই। জুবিন সব ভাবনা বাদ দিয়ে তাহিয়ানের দিকে তাকিয়ে জোরপূর্বক মুখে মুচকি হাসি ফুটিয়ে বলে, আসলে ভাইয়া হয়েছে কি, ও সায়ন আমাদের ক্লাসমেট। তাহিয়ান ভ্রু কুচকে তাকিয়ে আছে। তো জুবিন ভাবে সত্যিটা বলে দিবে, কারণ পরে যদি এই ছবির মতো কোনোভাবে জেনে যায় তাহলে ওকে আর আস্ত রাখবে না। জুবিন আমতা আমতা করে বলে, মুনতাহি ওকে পছন্দ করতো। জুবিন কথাটা বলেই তাহিয়ানের দিকে তাকায়, তাহিয়ানের ভাবভঙ্গি দেখার জন্য। না, কোনো পরিবর্তন দেখছে না। মুনতাহি যে কাউকে পছন্দ করে এটা জানার পর রিয়েক্ট করলো না কেন? জুবিনের ভাবনার মাঝে তাহিয়ান বলে, পছন্দ করতো, এখন করে না। না। তারপর জুবিন তাহিয়ানকে সব খুলে বলে। সব শুনে তাহিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে জুবিনের রুম থেকে বের হয়ে যায়। জুবিন হাফ ছেড়ে বাঁচে। যাক বাবা, ওকে কিছু বলেনি, না হলে যেভাবে রুমে এসেছিল আজকে ভেবেছিল শেষ দিন। মুনতাহি বিকেলে ছাদে একা দাঁড়িয়ে আছে। ওদের বাসার সামনে একটা মাঠ আছে, এখানে বিকেল হলে ছেলে পেলে খেলতে আসে। মুনতাহি দাঁড়িয়ে তাদের খেলা দেখে যাচ্ছে। মুনজিয়া কোচিংয়ে গেছে। মুনতাহির এখন কোথায়ও বের হতে ইচ্ছে করে না। কোচিং, পড়াশোনা এখন কেন জানি ভালো লাগে না। এর জন্য মিসেস সালমার কাছে বকাও খেয়েছে। বকা খেয়েই মুনতাহি ছাদে চলে আসছে। কালকে ওদের বাসায় পুলিশ এসেছিল। প্রথমে তো পুলিশ দেখে মুনতাহি ভয় পেয়েছিল, আর যখন পুলিশ রাজনের ব্যাপারে ওকে জিজ্ঞাসা করছিল তখন ভয়ে কিছু বলতে পারছিল না। পুলিশ এসে জিজ্ঞাসা করেছে যে রাজন নাকি ওকে রাস্তাঘাটে ডিস্টার্ব করতো। এটা কি সত্যি? তখন মুনতাহি আস্তে করে মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। পুলিশ ওকে ভালো করে পর্যবেক্ষণ করে চলে যায়। মুনতাহি দীর্ঘশ্বাস ফেলে পুলিশকে চলে যেতে দেখে। মুনতাহি সহজে ওই রাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা চেপে যায়। রাজন যে ওকে কলঙ্কিত করতে চেয়েছিল সেটা এখনো কাউকে বলেনি, শুধু তাহিয়ান ভাইয়াকে ওই রাতে সব বলেছিল। আর তাহিয়ান এই কথা কাউকে বলতে না করেছে। মুনতাহির খালি মনে হয় রাজনের খুনের সাথে সে কোনোভাবে জড়িত না। তো ওই রাতে এই ঘটনা ঘটলো, আর পরদিন সকালে রাজনকে। আর কিছু ভাবতে পারছে না মুনতাহি। সব কিছু কেমন জানি তাহিয়ানের দিকে ইঙ্গিত করছে। ছি ছি, মুনতাহি তুই এসব কি ভেবে যাচ্ছিস? যতই হোক তাহিয়ান ভাইয়া কখনো কাউকে খুন করতে পারে না। মুনতাহি এমন আকাশ কুসুম ভাবছিল, হঠাৎ তার কানে লতিতে কারো ঠোঁটের ছোঁয়া পেতেই বরফের মতো জমে যায়। তাহিয়ান মুনতাহির কানের ফিসফিসে কিছু বলছে, কিন্তু মুনতাহি সেসব শুনছে না। বুকের ভেতর কেমন জানি করছে। অনুভূতি নতুন, আগে এমন হতো না, কিছুদিন ধরে এমন হচ্ছে। তাহিয়ানকে নিয়ে আজকাল মুনতাহি উল্টা পাল্টা স্বপ্ন দেখে। মুনতাহি ঘাড় ঘুরিয়ে তাহিয়ানের দিকে তাকায়, যে কিনা তার দিকেই তাকিয়ে আছে। তাহিয়ান মুনতাহির পেছন থেকে সরে এসে পাশে দাঁড়ায় ছাদের রেলিং ধরে। কি করছিস একা একা ছাদে? তাহিয়ানের প্রশ্ন মনে হয় মুনতাহি শুনতে পায়নি। এখনো তাহিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহিয়ান আর চোখে একবার পরখ করে নেয় মুনতাহিকে, তারপর বলে, আমি জানি আমি সুন্দর, এইভাবে হাঁ করে দেখার কিচ্ছু নেই। তোর নজর লেগে কালো হয়ে যাব। তাহিয়ানের কথা শ্রবণ হতে মুনতাহি চোখ সরিয়ে ফেলে। ইস, কেন যে হাঁ করে তাকিয়েছিল। এখন কি ভাবছে তাহিয়ান ভাইয়া? ছি, মুনতাহি তোর নজর আজকাল অসভ্য হয়ে যাচ্ছে। ঘুরে ফিরে ওনার দিকেই কেন তোর দৃষ্টি যায়? তুই কেন ওনার দিকে প্রণয়ের দৃষ্টিতে তাকাবি? মুনতাহি মনে মনে নিজেকেই শাসাতে থাকে। মুনতাহিকে হাঁসফাঁস করতে দেখে তাহিয়ান বুঝতে পারে হয়তো ওর কথায় অস্বস্তি বোধ করেছে, তাই সে কথা ঘুরিয়ে বলে, খালামুনি তোর নামে বিচার দিল আসার সময়। মুনতাহি প্রশ্নবোধক দৃষ্টিতে তাহিয়ানের দিকে তাকায়। তার মা তার নামে বিচার দিয়েছে, কিন্তু কি নিয়ে? মুনতাহিকে তাকাতে দেখে তাহিয়ান বুঝতে পারে, তাই সে বলে, কলেজ কোচিং যাস না, সারাক্ষণ বাসায় থাকিস, পড়তেও বসিস না। সামনে যে বোর্ড এক্সাম শুরু হবে সেই খবর আছে, নাকি পড়াশোনা বাদ দিয়ে বিয়ে শাদী করার ইচ্ছে আছে? তাহিয়ানের কথা শুনে মুনতাহি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকায়। মুনতাহিকে তাকাতে দেখে তাহিয়ান বলে, দেখ, পড়াশোনা না করলে কিন্তু খালামুনি রিক্সাওয়ালা ধরে বিয়ে দিয়ে দেবে বলেছে। আমি কিন্তু রিক্সা চালাতে পারবো না, বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসাহাসি করবে, সেটা আমি মেনে নিতে পারবো না। তাই পড়াশোনা করতে হবে তোকে। তাহিয়ানের কথা শুনে মুনতাহি কপাল কুঁচকে তাহিয়ানের দিকেই তাকায়। মুনতাহিকে এইভাবে তাকাতে দেখে তাহিয়ান বুঝতে পারে ও কি বলে ফেলেছে। উফ, সবসময় মনের কথা মুখে চলে আসে। মনের দোষ দিয়ে বা কি লাভ? মন তো এসব কিছু মানে না। আর এই মেয়ে একটা বলদ, মুখে না বললে কখনো বুঝবেই না। আচ্ছা, ভালোবাসার কথা সবসময় মুখে কেন বলতে হবে? চোখের ভাষা কি বুঝতে পারে না?
আমিও বা কার কাছে কি আশা করি? এর তো বইয়ের পড়া বুঝতে বুঝতে দিন শেষ হয়। সে নাকি আবার আমার চোখের ভাষা বুঝবে। তাহিয়ান কথা ঘুরিয়ে বলে, এখন বল, তোর সমস্যা কি? কোচিং কলেজে যাচ্ছিস না কেন? এখন তো রাজন নেই, তাহলে সমস্যা কি? হঠাৎ তাহিয়ানের মুখে রাজনের প্রসঙ্গ আসতেই মুনতাহি অবাক হয়। ওর মাথায় আবার রাজনের মৃত্যুর কথা নাড়া দেয়। মুখ খুলে ফট করে বলে ওঠে, রাজনের খুনের সাথে তুমি কোনোভাবে জড়িত না তো? ওকে তুমি মেরেছ? মুনতাহি নিজে এমন প্রশ্ন করে নিজেই অবাক হয়। তাহিয়ান ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তোর কি আমাকে খুনি মনে হয়? আমি কেন মারতে যাব? না মানে ওই দিন রাতে ওই ঘটনার পর আমি তো তোমাকে সব বলেছি। বলেছিস, আমি শুনেছি। তার মানে কি আমি মেরেছি? মুনতাহি চুপ করে থাকে। আসলে কেউ একটু বেশি সন্দেহ করেছে তাহিয়ান ভাইয়াকে। কিন্তু মুনতাহির ভাবনার মাঝে তাহিয়ান ওর দিকে কিছুটা ঝুঁকে বাঁকা হেসে বলে, তোর এইসব ভাবতে হবে না, পড়াশোনায় মন দে। আর যেই মেরে থাকুক সে একদম ভালো কাজ করেছে, না হলে আমি মেরে দিতাম। আমার জিনিসে যেখানে মানুষের নজর পছন্দ করি না সেখানে ও ছুঁয়েছে। ও বেঁচে থাকবে সেটা আশা করা বোকামি। মুনতাহি চোখ বড় বড় করে তাকায় তাহিয়ানের দিকে। হঠাৎ ওখানে জুবিনের আগমন ঘটে। ভাইয়া বলে ডাক দিতেই মুনতাহি তাহিয়ানের দিকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। কিন্তু তাহিয়ান নিজের জায়গা থেকেই সরে না, মাথা ঘুরিয়ে জুবিনের দিকে তাকায়। বেচারা জুবিন ভাইয়ের তাকানো দেখে যেভাবে এসেছিল সেভাবে সুরসুর করে নেমে যায়। জুবিন কিছু না বলে চলে যেতে দেখে মুনতাহি অবাক হয়। এইভাবে চলে গেল কেন? নিচে চল। এখানে এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? রুবি ভাবি আজকে আমাদের সবার জন্য তার স্পেশাল ডিশ রান্না করবে। টেস্ট করতে চাইলে চলে আয়। এই বলে তাহিয়ান ছাদ থেকে নিচে নেমে যায়। মুনতাহি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও তাহিয়ানের পিছন পিছন নেমে পড়ে। যতই হোক ভাবিপুর হতে হাতে রান্না করা খাবার মিস করা যাবে না। এদিকে মুনতাহি চুপ করে বসে আছে, কিন্তু ওকে চুপ থাকতে দিচ্ছে না। জুবিন সেই কখন থেকে মুনতাহিকে খচিয়ে যাচ্ছে। তখন মুনতাহি আর তাহিয়ানকে ছাদে একসাথে এত কাছাকাছি দেখে এখন জানতে ইচ্ছা হচ্ছে কি হয়েছিল। জুবিন যে উল্টাপাল্টা কিছু ভাবছে সেটা মুনতাহি জানে। কখন থেকে বলে যাচ্ছে কিছু হয়নি, আমরা কথা বলেছিলাম, কিন্তু জুবিন মানতে নারাজ। এতে মুনতাহি বিরক্ত। দুই ভাই জ্বালিয়ে খাবে তাকে। বলছিস না কেন? তোরা ছাদে কি করছিলি? মুনতাহি রেগে তাকিয়ে বলে, তুই আসলে শুনতে কি চাচ্ছিস সেটা বল। আমি তো বলছি আমার কথা বলছিলাম। জুবিন বলে, আমাকে তোর বলদ মনে হয়? বলদ মনে হওয়ার কি আছে? তুই তো বলদই। দেখ, এখন একদম মাথা ঘোরাবি না। তোরা এত কাছাকাছি কি করছিলি সেটা বল। তলে তলে টেম্পো চালাও, তাই না? মুনতাহি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তো সাইকেলই চালাতে জানি না, আবার টেম্পো চালাবো কিভাবে? আর তোর ভাইয়ের টেম্পো চালানোর জন্য অন্য কেউ আছে। তুই হুদাই উল্টাপাল্টা ভাবছিস। আর আমাকে জ্বালাবি না। উনি আমার সাথে শুধু কথাই বলেছিল, নাথিং এলস। মুনতাহি উঠে রান্নাঘরের দিকে চলে যায়। এদিকে জুবির বিস্মিত হয়ে মুনতাহি যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার ভাইয়ের অন্য কেউ আছে মানে? অন্য কেউ বলতে তো ও মুনতাহিকেই জানে। তাহলে মুনতাহি এমন কথা বলছে কেন? বস আমার লোকটা কিছু বলার আগে হাত উঠিয়ে থামিয়ে দেয়। তারপর হাত দিয়ে ইশারা করে চলে যেতেই লোকটা মাথা নাড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। লোকটা বের হয়ে যেতে তার সামনে কিছু লোক এসে দাঁড়ায়। একজন বলল, বসকে বলেছো? কি বললো বস? রুম থেকে বের হয়ে আসা লোকটা বলে, বস কিছু বলেনি। উনি এখন এইসব নিয়ে কথা বলতে চায় না। পাশের আরেকজন বলে ওঠে, বসের যে কি হলো, কি করতে এসেছে আর কি করে যাচ্ছে কিছুই বুঝছি না। তুমি বুঝবে না? কখনো কোনো মেয়ের প্রেমে পড়েছো? পড়লে ঠিকই বুঝতে। তার মানে কি আমাদের বস কোনো মেয়ের প্রেমে পড়ছে? কিন্তু কার? লোকটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এত কিছু জানতে হবে না। তোমাদের যা কাজ তা করো। এখন যাও এখান থেকে। এখানে হট্টগোল করো না। বস শুনতে পেলে কাউকেও ছাড়বে না। লোকগুলো আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। এদিকে সবাই মুগ্ধ হয়ে তাহিয়ানের গান শুনছে। গান শেষ হতেই সবাই হাততালি দিতেই থাকে। হাবিব তাহিয়ানকে উদ্দেশ্য করে বলে, তানিয়া, তোর গানের গলা অনেক ভালো, চাইলে তো গান নিয়ে কিছু করতে পারিস।
হাবিবের কথা শুনে তাহিয়ান মৃদু হেসে বলে, ওই সব নিয়ে ভাবিনি ভাইয়া। আর এমনিও মাঝে মাঝে ভালো লাগা থেকে একটু একটু গুনগুন করি। ভালো লাগলে কাজে লাগতে পারিস। তাহিয়ান প্রতি উত্তরে মুচকি হাসে শুধু। ওদের আড্ডার মাঝে রুবি তার বানানো নাস্তা নিয়ে চলে আসে। হাবিব, হৃদয়, মুনজিয়া, মুনতাহি, জুবিন, তাহিয়ান সবাই ড্রয়িং রুমে বসে আছে। তখন সবাই তাহিয়ানকে গান গাইতে বলে। যদিও প্রথমে গান গাইতে চায়নি, কিন্তু ওরা সবাই এমনভাবে বলেছে যে আর না করতে পারেনি। হঠাৎ ওখান থেকে মুনতাহি উঠে পড়ে। ওকে উঠতে দেখে রুবি বলে, কিরে কই যাচ্ছিস, খাবি না? মুনতাহি বলে, না, আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খাও। এটা কেমন কথা? কিছুক্ষণ আগে না রান্নাঘরে গেলি হয়েছে রান্না হয়েছে কিনা দেখার জন্য, এখন খেতে ইচ্ছে করছে না কেন? মুনতাহি দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবে। ওর ভাবিপু এত কষ্ট করে রান্না করেছে সবার জন্য, এখন না খেয়ে গেলে কষ্ট পাবে। তাই বেশি কিছু না বলে আবার বসে পড়ে। মুনতাহিকে একটু অন্যরকম লাগছে। কিছু কি হয়েছে? শরীর অসুস্থ নাকি আবার? তাহিয়ানের ভাবনার মাঝে হৃদয় বলে ওঠে, মুনতাহি তুই ঠিক আছিস? মুনতাহি হৃদয়ের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, হ্যাঁ ঠিক আছি। হৃদয় আর কিছুই জিজ্ঞেস করে না। তাহিয়ান চুপ করে মুনতাহির দিকে তাকিয়ে আছে। মুনতাহি বিছানায় শুয়ে কাতরাচ্ছে, হাত দিয়ে পেট জোরে চেপে রাখছে। ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। পেট ব্যথা আগের থেকে ছিল তখন, আবার তেলের লুচি খেয়ে এখন সেটা আরও বেড়ে গেছে। চোখ মুখ খিচে শুয়ে আছে। মিসেস সালমাকে ভয়ে কিছুই বলছে না। জানতে পারলে অনেক বকবে, কিন্তু এখন ব্যথাও সহ্য করতে পারছে না। রাত এখন 1:30 বাজে। ঘুমানোর চেষ্টা করছে যাতে ঘুমিয়ে গেলে ব্যথা অনুভব করতে না পারে, কিন্তু ব্যথার জন্য ঘুমাতেও পারছে না। ব্যথার থেকে বেশি ভয় পাচ্ছে। মিসেস সালমা যদি জানে আবার ব্যথা হচ্ছে তাহলে ওকে বকবে ওষুধ ঠিকমতো না খাওয়ার জন্য। মুনতাহি রুমের পাশ দিয়ে হাবিব যেতে নিলেই হঠাৎ রুম থেকে চাপা কান্নার শব্দ পায়। হাবিব পানি খেতে নিচে নেমেছিল রুমে, পানি নেই তাই। এখন যাওয়ার সময় মুনতাহি রুমের সামনে দিয়ে যাচ্ছিল। এত রাতে রুমের ভেতর থেকে কান্নার আওয়াজ আসায় একটু ভড়কে যায়। আস্তে করে দরজায় হাত রাখতেই খুলে যায়। হাবিবের বিছানার দিকে নজর যেতে দেখে মুনতাহি কান্না করছে পেট ধরে। হাবিব হকচকিয়ে যায়। তাড়াতাড়ি রুমে ঢুকে বলে, বুড়ি কি হয়েছে, কান্না করছিস কেন? কি হয়েছে তোকে, এমন লাগছে কেন? কি হয়েছে ভাইয়াকে বল। হাবিবকে দেখে কান্নার গতি একটু বেড়ে গেল মুনতাহির। হাবিব তাড়াতাড়ি বিছানায় মুনতাহির সামনে যায়। কে মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে বোন, আমার কথাই কষ্ট হচ্ছে পেটে? ভাই আম্মুকে কিছু বলো না প্লিজ। মুনতাহির মুখে এমন কথা শুনে হাবিব অবাক হয়। মানুষ তো কষ্টে থাকলে আগে মাকে ডাকে, এই মেয়ে মাকে কিছু বলছে না কেন? আম্মু বললে না করছো কেন? মুনতাহি কিছুই বলে না। ওর ব্যথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। হঠাৎ ওখানে মুনজিয়া আসে, চোখ মুখ টলতে টলতে। ঘুমিয়েছিল, হঠাৎ মনে হলো কেউ কান্না করছে। প্রথমে মনের ভুল ভেবেছিল, কিন্তু ভেতরে কেমন জানি করে উঠল। রুমের দরজা খুলে মুনতাহির রুমের দরজা খোলা আর ভেতরে লাইট জ্বালানো দেখে অবাক হয়। কি হয়েছে মুনতাহি, আবার পেটে ব্যথা হচ্ছে? মুনজিয়ার কথা শুনে হাবিব বলে, আমার মানে এর আগেও কি ব্যথা করছিল? হ্যাঁ, তখন তো আম্মু হাসপাতালে নিয়ে গিয়েছিল। সামান্য পেট ব্যথার জন্য হাসপাতালে কেন নিতে হবে? হাবিবের কথা শুনে মুনজিয়া চুপ হয়ে যায়। মুনতাহির তো একটা সামান্য ব্যথা না। হাবিব ভাইয়া তো দেখেছিল না, তাই জানে না। যদিও সে জানে না মুনতাহির হঠাৎ হঠাৎ পেটে ব্যথা কেন হয়। মুনজিয়ার কিছু না ভেবে মিসেস সালমাকে ডাক দিয়ে আনতে যায়। কিছুক্ষণ পর মিসেস সালমা রুমে এসে হাজির হয়। মিসেস সালমাকে আসতে দেখে মুনতাহির ভয়ে আরেকটু গুটিয়ে যায়। মিসেস সালমা একবার মেয়ের দিকে তো আরেকবার ছেলের দিকে তাকায়। খালামণি, মিষ্টির এমন পেট ব্যথার কারণ কি? তাহিয়ানের কথা শুনে মিসেস সালমা একবার তার দিকে তাকায়, তারপর আবার বলে, কারণ আবার কি, পেট যেহেতু আছে সেহেতু ব্যথা অবস্থায় স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক। ব্যথা হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ব্যথার জন্য কাউকে হাসপাতালে ভর্তি হতে হয় না। ওর হঠাৎ হঠাৎ এমন ব্যথা হয় কেন? ওষুধ না খেলে ব্যথা হবেই। তুমি মা হয়ে এইভাবে কথা বলছো কিভাবে? অনুভূতি ছাড়া ওর এই অবস্থা দেখে তোমার কষ্ট হচ্ছে না? না, হচ্ছে না। সারাক্ষণ ওষুধ খা চিল্লাতে হয়। আজকে যদি ঠিক মতো খেত তাহলে এমন ব্যথা আর হতো না। তুমি বলবে ওর আসলে কি হয়েছে, নাকি আমি ডাক্তারের কাছে যাব? তাহিয়ান, তুই একদম এসব নিয়ে কথা বলবি না। আমার মেয়ে আমি দেখে নিব।
তোর কাজে তুই যা। তোকে এখানে কে আসতে বলেছে? মিসেস সালমার কথা শুনে তাহিয়ান অবাক হয়। আর খালামণি এভাবে কেন কথা বলছে? মিসেস সালমা নিজেকে শান্ত করে আবার তাহিয়ানকে বলে, বাসায় চলে যা তাহিয়ান, তোর বাবা জানতে পারলে ঝামেলা করবে। তুই এত রাতে এখানে কেন আসতে গেলি? আর হাবিব আছে, সামলে নিতে পারবে। আর মুনতাহি কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, তেমন কিছু হয়নি, চিন্তা করিস না। আমি কোথাও যাচ্ছি না মিষ্টিকে ছেড়ে। কথাটা বলে হনহন করে মুনতাহি যে কেবিনে আছে সেখান থেকে চলে যায়। মিসেস সালমা দীর্ঘশ্বাস ছাড়ে। মিস্টার তারেক যদি জানে মুনতাহিকে হাসপাতালে আবার ভর্তি করা হয়েছে আর তাহিয়ান এত রাতে এখানে চলে আসছে, বাসায় গেলে উনি আবার ঝামেলা শুরু করবে। তাহিয়ান তো এসব পরোয়া করে না, কিন্তু মিস্টার তারেক তাকে এসে কথা শোনাবে। বোনের স্বামী দেখে কিছু বলতেও পারে না। মিসেস সালমা এসব ভাবতে ভাবতে ডাক্তারের কেবিনে চলে যায়। এদিকে তাহিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুনতাহির দিকে। মুখটা কেমন শুকিয়ে গেছে। মুনজিয়া কল দিয়ে বলাতেও জানতে পেরেই ছুটে চলে আসে। কি হয়েছে তার খালামণি তো বলছে না। আসলে কি এটা সামান্য ব্যথা নাকি অন্য কিছু? আচ্ছা, এই ব্যথা যদি পরবর্তীতে বড় কোনো কারণ হয়ে দাঁড়ায়? না না, সে শুধু শুধু বেশি ভাবছে। বড় কিছু হলে নিশ্চয়ই তার খালামণি বলতো, হয়তো এমনই ব্যথা। বাবা যে মিষ্টিকে দেখতে পারে না সেটা তো খালামণিও জানে, তাই হয়তো তখন ওর সাথে এভাবে কথা বলেছে। আর বাবাও কেন যে মিষ্টিকে পছন্দ করে না সেটাও তাহিয়ান বুঝতে পারে না। আগে তো অনেক আদর করত, নিজের মেয়ে নেই ওদের নিজের মেয়ে মনে করত। এখন মুনজিয়াকে দেখতে পারলেও মিষ্টিকে পারে না। এসব তাহিয়ান ভাবতে ভাবতে মুনতাহির মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর মুখের একটু সামনে গিয়ে মুনতাহির কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। মুনতাহি ঘুমাচ্ছে। মুনতাহির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থেকে তাহিয়ান বলে, ভালোবাসি মিষ্টি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। মুনজিয়া যখন কল করে তোর কথা বললো তখন আমার বুকে ব্যথা হচ্ছিল। এই দেখ। বুকের বাঁ পাশে আঙুল দিয়ে দেখিয়ে, এখানে ব্যথা করছে, এখনো করছে। তুই নাকি এর আগেও হাসপাতালে এসেছিস। আর দেখ, আমি সেটা জানতামও না। কেউ আমাকে তোর ব্যাপারে কিচ্ছু বলতে চায় না। সবাই তোর থেকে আমাকে দূরে সরাতে চায়, কিন্তু আমি তোকে কখনো দূরে যেতে দিব না। আর না আমি তোর থেকে কখনো যাব। বাবা আমাকে বিদেশ পাঠানোর জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি যাব না তোকে ছেড়ে কোথাও। অ্যাডমিট কার্ড হাতে নিয়ে মুনতাহি কলেজের বাইরে দাঁড়িয়ে আছে বলতে মুনজি আর জুবিনের অপেক্ষা করছে। ওরা কলেজের ভেতর থেকে বের হলে একসাথে বাসায় যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওরা চলে আসে। জুবিন মুনতাহির সামনে এসে বলে, চল আজকে কোথাও থেকে ঘুরে আসি। জুবিনের কথা শুনে মুনতাহি বলে, কয়েকদিন পর পরীক্ষা, তুই এখন ঘুরতে যাবি বলছিস? তুই আবার কবে থেকে পরীক্ষা নিয়ে ভাবছিস? মুনজিয়ার কথা শুনে মুনতাহি ওর দিকে তাকায়। তোরা যা, আমি যাব না, আমি বাসায় যাব। জুবিন বলে, আরে রেগে যাচ্ছিস কেন? আমরা তো এই একটু ঘুরে আবার চলে যাব। তারপর এক্সামের সময় সারাক্ষণ পড়তে থাকবো, তখন ঘোরার সময় পাবো নাকি? আম্মু জানতে পারলে বকা দিবে। আর তোদের তো কিছু বলবে না, উল্টো আমাকেই বকবে। তোরা না পড়লেও পাশ করে যাবি, আমার তো পড়তে হবে। মুনতাহি, তুই দিন দিন একটু অদ্ভুত হয়ে যাচ্ছিস না? কিছুদিন ধরে দেখছি চুপচাপ থাকছিস। কি হয়েছে বলবি? আর এখন কিছু হলে এত আম্মু করিস কেন? আম্মু কি জানবে নাকি আমরা কোথায় যাই নাকি যাই না? সে তো জানে আমরা কলেজে এসেছি। অ্যাডমিট কার্ড দিয়ে যে ছুটি সেটা তো জানে না। চিল, এত প্যারা কেন নিচ্ছিস? চল, আর আমি আসি না। মুনতাহি আর কিছু বলে না, চুপ করে থাকে। ওরা সবাই একটা নদীর পাড়ে আসে। এই জায়গাটা অনেক ফেমাস। স্কুল কলেজের ছেলেমেয়েরা বেশি আড্ডা দেয় এই জায়গায়। জুবিন ঝালমুড়ি আনতে গেছে, সাথে করে মুনজিয়াকেও নিয়ে গেছে। মুনতাহি একা বসে আছে, নদীর পানির দিকে তাকিয়ে কিছু ভাবছে। এক্সাম নিয়ে ভাবছে। এক্সাম দেওয়ার পর জুবিন মুনজিয়া হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষাও দিবে। তারও ইচ্ছা ওদের সাথে একসাথে পড়া, কিন্তু মনে হচ্ছে না ওর রেজাল্ট ভালো আসবে। যদিও ভালো রেজাল্ট করে, কিন্তু ভর্তি পরীক্ষাতে হয়তো টিকতে পারবে না। রেজাল্ট 19-20 হলেই মিসেস সালমা আস্ত রাখবে না, বিয়ে দিয়ে দিবে। বিয়ের কথা মাথায় আসতেই মুনতাহি চোখ পানিতে ভরে ওঠে। ওই দিনের মিসেস সালমার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আসলেই সে মেয়ে হয়ে হয়তো ব্যর্থ। মুনজিয়া কত ভালো সব দিক দিয়ে, রূপে গুণে পড়ালেখায়,
আর তার না আছে রূপ আর না আছে গুণ, পড়ালেখাও ভালো না। মুনতাহির মনে হয় আজকালও বেশি ওভার থিঙ্কিং করছে। যা হবে সেটা পরে দেখা যাবে। আপাতত এসব ভেবে এক্সাম খারাপ করতে চাচ্ছে না। মুনতাহির এসব ভাবনার মাঝে ওখানে মুনজিয়া জুবিন চলে আসে ঝালমুড়ি নিয়ে। ওদের আসতে দেখে মুনতাহির হাত দিয়ে চোখ মুছে ফেলে। দূর থেকে মুনতাহির দিকে একজন তাকিয়ে আছে। এইভাবে এরা ওখানে কিছুক্ষণ বসে থেকে গল্প করে, পরে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়। রাস্তায় অটোর জন্য দাঁড়িয়ে থাকলে তখন হঠাৎ ওদের সামনে একটা বাইক অ্যাক্সিডেন্ট করে। বাইকে থাকা ছেলেটা বাইক থেকে কিছুটা দূরে গিয়ে পড়ে। হঠাৎ এমন হাওয়াতে মুনতাহিরা হকচকিয়ে যায়। তাড়াতাড়ি ওরা ছেলেটার কাছে যায়। ভাইয়া আপনি ঠিক আছেন? জুবিনের কথা হয়তো লোকটা শুনতে পায়নি, হাত দিয়ে পা ধরে আছে। লোকটার মাথায় হেলমেট থাকায় মাথায় ব্যথা হয়তো পায়নি, কিন্তু হাত পায়ে কিছুটা লেগেছে, ওখান থেকে রক্ত বের হচ্ছে। মাথায় হেলমেট থাকায় লোকটার চেহারা এখনও কেউ দেখে নাই। জুবিন, আমার মনে হয় ওনাকে হসপিটালে নেওয়া উচিত। সামনে তো একটা হসপিটাল আছে, ওখানে নিয়ে চলো। মুনজিয়ার কথা শুনে জুবিন মাথা নাড়ায়, তারপর লোকটাকে আস্তে করে উঠায়। ভাইয়া আপনি আমার কাঁধে ভর দিয়ে হাঁটুন, সামনে একটা হসপিটাল আছে, একটু কষ্ট করে হেঁটে চলুন, আমি আপনাকে সাহায্য করছি যাওয়ার জন্য। মুনতাহির চুপ করে সব দেখে যাচ্ছে। ওদের পেছন পেছনও নিজেও হসপিটালে যায়। এখানে তো একা দাঁড়িয়ে থাকার মানে হয় না। ছেলেটা কেবিনের বেডে শুয়ে আছে। কিছুক্ষণ আগে হাত পায়ে ব্যান্ডেজ করে দিয়ে গেছে ডাক্তার। মুনতাহির সেই রুমে একা বসে আছে। যদিও এখানে বসে থাকতে বিরক্ত লাগছে, কিন্তু কি করার, জুবিন আর মুনজিয়া ডাক্তারের সাথে নিচে গেছে। মুনতাহির ছেলেটার দিকে তাকাতে দেখে ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। এতে যেন বিরক্ত আরও বেড়ে গেল। মুনতাহির মনে হচ্ছে এ লোক একটা উটকো ঝামেলা। অন্য কারো সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারলো না, ওদের সামনেই কেন হতে হলো? মুনতাহির নিজের এমন ভাবনায় নিজেই অবাক হয়। কী সব ভাবছে? বিপদ কি বই কয়ে আসবে নাকি? আর মানুষকে সাহায্য করা তো ভালো, কিন্তু লোকটার তাকানো ভালো লাগছে না। মুনতাহির এবার মুখ খুলে ছেলেটার দিকে তাকিয়ে বলে, বাইক চালান ভালো কথা, আস্তে চালাবেন। এভাবে জোরে চালিয়ে মেয়েদের ইমপ্রেস করতে যাবেন না, তাহলে এমন বিপদ অহরহ ঘটবে। বুঝি না বাবু, ছেলেরা মেয়েদের দেখলে বাইকে স্পিড বাড়িয়ে দিয়ে কী লাভ পায়? না মেয়েটা ছেলেটাকে দেখতে পারে, আর না ছেলেটা মেয়েটাকে দেখতে পায়। মুনতাহির এমন কথা শুনে ছেলেটা শব্দহীন হাসে। মুনতাহির অবাক হয় ছেলেটাকে দেখতে হাসতে দেখে, সাথে বিরক্তও হয়। এভাবে হাসার কি আছে? মুনতাহির বিরক্ত নিয়ে উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে যেতে নিলে পেছন থেকে ছেলেটা তাকে নাম ধরে ডাক দেয়। মুনতাহির বিস্ময় হয়ে পিছনে ঘুরে ছেলেটার দিকে তাকায়। লোকটা তার নাম জানে কিভাবে? তাও ফুল নাম ধরে ডাকেনি, শুধু মুন বলে ডেকেছে। এমনভাবে ডাক দিল মনে হলো কত বছরে চেনা পরিচিত। এইদিকে এই লোককে মুনতাহির এই প্রথম দেখেছে। মুনতাহির ভ্রু কুঁচকে বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আপনি আমার নাম জানলেন কি করে? হঠাৎ এমন প্রশ্নে থতমত খেয়ে যায় ছেলেটা। তারপর নিজেকে সামলে আমতা আমতা করে বলে, আসলে মানে আপনার গলায় আইডি কার্ড দেখে। মুনতাহির নিজের আইডি কার্ডের দিকে তাকায়, যেটা গলাতে ঝুলানো আছে। সেখানে স্পষ্ট তার নাম জল জল করছে, মুনতাহির ইসলাম মিম। তারপর মুনতাহির চোখ আইডি কার্ড থেকে সরিয়ে ছেলেটার দিকে তাকায় আর বিরক্ত নিয়ে বলে, এখানে ফুল নাম দেওয়া আছে, আপনি মুন কেন ডাকেন? ছেলেটা কিছুক্ষণ মুনতাহির দিকে তাকিয়ে থেকে জবাব দেয়, মুন ডাকাতে কি বেশি অসুবিধা হয়ে গেছে? মুন ডাকা কি বারণ নাকি? মুনতাহির ছেলেটার কথা শুনে বিরক্ত হয়। চোখে মুখে বিরক্তের ছাপ স্পষ্ট। ছেলেটা হাসি মুখে মুনতাহির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বিরক্ত মাখা মুখমণ্ডল তার কাছে ভালো লাগছে। মুনতাহির বিরক্ত নিয়ে বলে, বারণ হতে যাবে কেন? অপরিচিত কেউ আমাকে এভাবে ডাকে, এটা আমার পছন্দ না। আর মন আমাকে কেউ ডাকে না, সবাই মুনতাহি ডাকে। ছেলেটা ফট করে বলে ওঠে, তাহলে আমি মুন ডাকবো। মুনতাহির ভ্রু কুঁচকে তাকায়। মুনতাহিকে এভাবে তাকাতে দেখে ছেলেটা বলে, না মানে আমি মানুষের বড় নাম থাকলে সেটাকে শর্টকাট করে ছোট করে ডাকি। তোমার নামটা কিছুটা বড়, মুনতাহি, তাই মুন বলতে এবং শুনতে ভালো লাগছে আমার কাছে। মুনতাহি ছেলেটার দিকে অবাক হয়ে তাকায়। কিছুক্ষণ আগে আপনি বলে সম্বোধন করলো, আর এখন তুমিতে চলে গেছে। ছেলেটাও হয়তো মুনতাহির মনোভাব বুঝতে পারলো, তাই বলল, তুমি আমার অনেক ছোট, তাই তুমি বলেই ডাকছি। নিজের থেকে ছোট কাউকে আপনি বলে সম্বোধন করতে কেমন জানি লাগে। মুনতাহি আর কথা বাড়ায় না।
ছেলেটা এমন ভাব করছে যেন ওদের আবার দেখা হবে, তাই এটা সেটা বলে ডাকতে চাইল। যত সব। এর মাঝে জুবিন আর মঞ্জিয়া ওখানে হাজির হয়। জুবিন ছেলেটার সামনে গিয়ে বলে, ভাইয়া আপনি এখন কেমন আছেন? ভালো, তোমাদের ধন্যবাদ আমাকে হসপিটালে নিয়ে আসার জন্য। না না ভাইয়া, ধন্যবাদ দিতে হবে না। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো উপর মানুষের দায়িত্ব, আর আপনার বিপদে আমরা আপনাকে সাহায্য করতে পেরেছি, এতেই খুশি। জুবিনের কথা শুনে ছেলেটা হাসে। পাশ থেকে মঞ্জিয়া জুবিনের হাতের কোণে দিয়ে গুঁতা দিয়ে ফিসফিস করে বলে, বাহ মামা, তুই দেখছি সেই ডায়লগ মারতে পারিস। এত সুন্দর করে কথা শিখলি কই থেকে? বাহ, আমি ইমপ্রেস। জুবিনও ফিসফিস করে বলে, যাক, তাহলে তো ইমপ্রেস করতে পারলাম। কলেজে এর সব মেয়েরা তো আর এমনি এমনি আমার ওপর লাট্টু না। এখন ইমপ্রেস হচ্ছিস, কিছুদিন পর ঠিকই আমার প্রেমে পড়বি। ওইটা তোর স্বপ্নে। ওদের ফিসফিস করতে দেখে মুনতাহি বলে, তোর কি বাসা যাবি নাকি এখানেই থাকার পরিকল্পনা করছিস? থাকলে থাক, আমি গেলাম। এই বলে মুনতাহি বের হয়ে যায়। মুনতাহিকে যেতে দেখে জুবিন ছেলেটাকে বলে, ভাইয়া আমরা তাহলে আসি, আমাদের এখন বাসায় যেতে হবে, অনেকটা দেরি হয়ে গিয়েছে। ছেলেটা মাথা নাড়িয়ে সায় দেয়। তারপর ওরা বের হয়ে যায়। ঠাস! ফাঁকা ক্লাসরুমে থাপ্পড়ের আওয়াজটা ঝনঝন শব্দ করে পুরো ক্লাসরুমটা শব্দের প্রতিধ্বনি হচ্ছে। তুলি গালে হাত দিয়ে জল জল চোখে ভয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে তাহিয়ান রাগে থরথর করে কাঁপছে। মুখমণ্ডল রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। কপালের রগগুলো ভেসে উঠেছে। রক্ত চোখে তাকিয়ে আছে তুলির দিকে। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তুলির গলা চেপে ধরে দেয়ালের সাথে। হঠাৎ ওই রুমে কুষাণ দৌড়ে আসে। এসে তাহিয়ানকে ছাড়ানোর চেষ্টা করে। তাহিয়ান, ছেড়ে দে ওকে, মরে যাবে, ছাড়। কুষাণ, আমাকে ছাড়। কোন সাহসে আমাকে ছুঁয়েছে? আজকে ওকে মেরে ফেলবো। ওকে মেরে ছেড়ে যেতে যাচ্ছিস নাকি? ছেড়ে দে ওকে। আঙ্কেল জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? ছেড়ে দে। তাহিয়ান তুলির গলা থেকে হাত ছুড়িয়ে নেয়। তুলি ছাড়া পেয়ে কাশতে থাকে। আর কিছুক্ষণ তাহিয়ান এভাবে ধরে থাকলে হয়তো মরে যেত। তাহিয়ান চিৎকার দিয়ে বলে ওঠে, ওকে যেতে বলে এক্ষুনি এখান থেকে, না হলে আমি কি করব আমি নিজেও জানি না। শান্ত হ তুই আগে। কুষাণ চোখের ইশারায় তুলিকে যেতে বলে। তুলি আর কথা না বাড়িয়ে চলে যায়। তাহিয়ানের রাগ সম্পর্কে সে অবগত। এখন কিছু বলে নির্ঘাত ওকে মেরে ফেলবে। ঠিক সময় কুষাণ না আসলে সত্যি আজকে তাহিয়ানের হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করত। কুষাণ একটা পানির বোতল তাহিয়ানের হাতে দেয়। তাহিয়ান একবার কুষাণের দিকে তাকায়। তাহিয়ানকে তাকাতে দেখে কুষাণ বলে, আগে পানি খেয়ে নিজেকে শান্ত কর, আর বল কি হয়েছে, তুলি কি করেছে, এত রেগে গেলি কেন? তাহিয়ান কিছু না বলে পানির বোতল নিয়ে ঢক ঢক করে পানি খেতে থাকে। খাওয়া শেষ হলে বোতলের বাকি পানিগুলো মুখে ঢালতে থাকে। হাত দিয়ে গাল ডলতে থাকে। কুষাণ তাহিয়ানের কর্মকাণ্ড দেখিয়ে যাচ্ছে। এই মেয়ে আজকে লিমিট ক্রস করে ফেলেছে। ওর সাহস কত বড় আমাকে স্পর্শ করার। তাহিয়ানের কথা শুনে কুষাণ অবাক হয়। স্পর্শ? তাহিয়ানের চিৎকারে ভড়কে যায় কুষাণ। তুলি তাহিয়ানের ব্যাপারে জানার পর ও তাহিয়ানকে ছোঁয়ার মতো দুঃসাহস করেছে। ঠোঁট দিয়ে ছুঁয়েছে মানে তাহিয়ানকে কিস করেছে। কুষাণ শুকনা ডোক গেলে। ভার্সিটির সবাই জানে কোনো মেয়ে তাহিয়ানকে ছোঁয়া মানে নিজ ইচ্ছে আগুনে পা দেয়া। তাই ভয়ে কেউ ভুলেও তাহিয়ানের কাছে ঘেঁষে না। পৃথিবীতে এমন ছেলে আছে কিনা সন্দেহ যাদের মেয়েদের ছোঁয়াতে অ্যালার্জি আছে। হ্যাঁ, আছে তো, এই যে তাহিয়ানের। কিন্তু এই অ্যালার্জি সব নারীদের ক্ষেত্রে হলেও একজনের ক্ষেত্রে নেই। তার ছোঁয়াতে অ্যালার্জি থাকলেও সেটা হয়তো তাহিয়ান সদরে গ্রহণ করত। কুষাণ তাহিয়ানের দিকে তাকাতে দেখে গাল জোরে জোরে ডোলে লাল করে ফেলেছে। ফর্সা মুখ লাল টকটক হয়ে গেছে। তাহিয়ান থাম, এমনভাবে ডুলছিস গালের চামড়া ছিঁড়ে ফেলবি নাকি? হ্যাঁ, দরকার পড়লে তাই করব। আমাকে ছোঁয়ার শুধু একজনের অধিকার আছে। ওর সাহস কিভাবে হয় আমাকে ছোঁয়ার? এর শাস্তি তো ওকে পেতে হবে বলে বাঁকা হাসে। কুষাণ তাকিয়ে আছে তাহিয়ানের দিকে। কুষাণ মনে মনে ভাবছে, যেখানে ওকে ছুঁয়েছে দেখে এমন হাইপার হয়ে যাচ্ছে, সেখানে কেউ যদি ভুল করে ওর প্রিয় মানুষটার ছোঁয়ার আগে নজর দেয়, তাহলে তো ওই চৌকি উঠিয়ে ফেলবে। তুলির জন্য আফসোস হচ্ছে। নিজের পায়ে কেউ ইচ্ছে করে কুড়াল মারে? ভাবনার মাঝে হঠাৎই তাহিয়ানের দিকে নজর যেতেই কুষাণ চিৎকার দিয়ে ওঠে। তাহিয়ান! তাহিয়ানের কাছে এসে গাল থেকে হাত ছড়িয়ে বলে ওঠে, কি করছিস? পাগল হয়ে গেছিস? গাল থেকে রক্ত বের হচ্ছে, এমন পাগলামি করছিস কেন?
তাহিয়ানের দিকে তাকিয়ে দেখে সে হাসছে। হাসতে হাসতে বলে, ওর পচা ঠোঁটের ছোঁয়া উঠাতে চাচ্ছি, দেখ তো উঠেছে কিনা। কুষাণ ভাবলেশীনভাবে তাহিয়ানের দিকে তাকিয়ে আছে। এই ছেলে আস্ত একটা সাইকো। সাইকো না হলে কে এমন করে? কুষাণ ভালোই বুঝতে পারছে তুলির কপালে দুঃখ আছে। যেখানে মেয়েদের সামান্য ছোঁয়া পছন্দ না, সেখানে চুমু খেয়েছে। যে নিজের গালকে এইভাবে রক্তাক্ত করতে পারে, সে অন্যকে রক্তাক্ত করতে দুইবার ভাববে না?